আসসালামু আলাইকুম, কি খবর? কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তো কি খবর? কোট টোট পড়েন কিনা? এই কত কিছুদিন যাবৎ করা হয় নাই। ক্লাস গ্যাপ হইলে পরে এমন হয়ে যায়। আচ্ছা আচ্ছা। জাভাস্ক্রিপ্ট বুঝতে পারছেন ঠিকঠাক? হ্যাঁ, এখন কিছুটা বুঝতে পারতেছি। আচ্ছা। কোনো কিছু তৈরি করেছেন এ পর্যন্ত জাভাস্ক্রিপ্ট ইউজ করে? উম, না, আপনি যেগুলি দিচ্ছেন ওগুলোই প্র্যাকটিস করছি, বা অন্য এই ধরনের কিছুই দেখছি, কিন্তু তেমন প্রজেক্ট টাইপের কিছু করা হয়নি। আচ্ছা, সমস্যা নাই। কোনো ফর্ম ভ্যালিডেশন জাভাস্ক্রিপ্ট ইউজ করে করছেন? হ্যাঁ, ওইটা তো আহ, ইসের সময় জমা দিছিলাম। আপনি হোমওয়ার্কে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমরা তাহলে শুরু করি। প্র্যাকটিস করবেন, প্রচুর প্র্যাকটিস করবেন। আর আমাদের, আমি চেষ্টা করব ক্লাসগুলো এখন মানে রেগুলার নিতে। রেগুলার বলতে এই সপ্তাহে 2 দিন ক্লাস নেই এটা না, মানে সারা সপ্তাহেই কিছু না কিছু ক্লাস নেওয়ার চেষ্টা করব আমি। এটা নিয়ে ক্লাসের শেষের দিকে বা গ্রুপে আলোচনা করব। তো এখন ক্লাস শুরু করি, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা। রেগুলার ক্লাস করতে পারবেন প্রতিদিন ক্লাস নিলে? হ্যাঁ হ্যাঁ, ওকে, ঠিক আছে। পারবো। আজকে just বুঝতেছেন। ওকে, তো আজকে আমরা প্রথমত শিখব ভিজুয়াল স্টুডিও কোড। আমরা আগে আমাদের পিডিএফটা ওপেন করব। ওকে, এখানে আমরা দেখতে পাচ্ছি এই টপিকে আমাদের রয়েছে ভিএস কোড এডিটর অ্যান্ড গিট হাব, রাইট? 24 পর্যন্ত, অর্থাৎ এই 26 পর্যন্ত যেই অপশন রয়েছে আর কি, 5.26, এটা রয়েছে আমাদের ভিএস কোড নিয়ে। তো আমরা ভিএস কোড নিয়ে আলোচনা করবো আজকের ক্লাসে। আমরা দেখার চেষ্টা করব এখানে আহ A to Z একটা ভিএস কোডের সামারি বা প্রত্যেকটা বিষয় টাচ করে যাওয়ার চেষ্টা করব। তো আমরা ভিএস কোড নিয়ে ইঞ্জিনিয়ারিং তো করব না, আমরা জাস্ট আমাদের বেসিক কাজ করার জন্য উপযুক্ত করে যাতে গড়ে তুলতে পারি আমাদের অন্য কারো হেল্প ছাড়াই একটা ভিএস কোডকে আমাদের প্রপার এনভায়রনমেন্ট সেট আপ করার জন্য যতটুকু নলেজ প্রয়োজন সেটা আমরা শিখে ফেলবো আজকে, ইনশাল্লাহ। আম, তো শুরু করা যাক। আমি চেষ্টা করছিলাম একটা পিডিএফ তৈরি করতে, কিন্তু সময় হলো না। যাই হোক, যতটুকু তৈরি হয়েছে আমরা তার মধ্য থেকেই দেখি। তো আমরা প্রথম কোশ্চেন ভিএস কোড কি, ঠিক আছে? তো ভিএস কোড কি আমরা সবাই জানি, যেহেতু আমরা ভিএস কোড ইউজ করে এতদিন কোড করছিলাম। দ্যাট মিন্স বুঝতেই পারছি ভিএস কোড হচ্ছে একটা কোড এডিটর, যেটার ফুল ফর্ম হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড, ঠিক আছে? ওকে। ভিএস কোড কেন পরিচিত, কেন আর কি কি জন্য পরিচিত, সেটা এটা লাইট ওয়াইট, এটা ওপেন সোর্স কোড এডিটর, আর এটা মাইক্রোসফট ডেভেলপ করেছে, ঠিক আছে? সো মাইক্রোসফট যেহেতু ডেভেলপ করেছে, মাইক্রোসফটের আমরা জানি গিট হাব, এটাও মাইক্রোসফটই ডেভেলপ করেছে। সো আমরা সরাসরি গিট হাবকে কন্ট্রোল করতে পারবো ভিএস কোডের মধ্য থেকে। একমাত্র এইটাই কোড এডিটর যেখান থেকে ভিএস কোড এত সুন্দরভাবে ম্যানেজ করা যায়। সো এখান থেকে খুব সহজ হয় আমাদের কোডগুলো মেনটেন করতে। যাই হোক, এটা ফ্রি কোর্স, মানে ক্রস প্ল্যাটফর্ম। ক্রস প্ল্যাটফর্ম কোন কোন অ্যাপস কে বলা হয়?
বলা হয় যেগুলো হচ্ছে সব ধরনের প্ল্যাটফর্মে অ্যাভেলেবল। ঠিক আছে, যেমন উইন্ডোজ, ম্যাক, লিনাক্স, এই যে তিনটা অপারেটিং সিস্টেমেই এটা অ্যাভেলেবল রয়েছে, এজন্যই বলা হয় এটা ক্রস প্ল্যাটফর্ম, এবং এটা হচ্ছে সম্পূর্ণ ফ্রি একটা সফটওয়্যার। ওকে। আরেকটা পপুলার রিজন এই ভিএস কোড ইউজ করার, সেটা হচ্ছে এটা সাপোর্ট করে মাল্টিপল ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, কোন ল্যাঙ্গুয়েজ? মাল্টিপল ল্যাঙ্গুয়েজ বলতে ইংরেজি, জার্মানি, ফার্সি, বাংলা এই টাইপের বিষয় কিনা? না, এখানে মাল্টিপল ল্যাঙ্গুয়েজ বলতে বোঝানো হয়েছে মাল্টিপল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে। ওকে। অ্যান্ড পপুলার অ্যামাং ডেভেলপার ওয়ার্ল্ড ওয়াইড, মানে সারা পৃথিবীর ডেভেলপারদের কাছে অনেক বেশি পরিচিত। এবং কেন বেশি ডেভেলপাররা এটাকে প্রেফার করে সেটা এখন আমরা দেখবো। এটা হচ্ছে ফ্রি এবং ওপেন সোর্স, মানে আমাকে এটা চালানোর জন্য মাসিক কোনো সাবস্ক্রিপশন ফি দিতে হবে না। এটা লাইট ওয়েট কিন্তু অনেক বেশি পাওয়ারফুল। ঠিক আছে। ইউজ এক্সটেনশন মার্কেট প্লেস রয়েছে এটার মধ্যে, মানে অনেক বেশি এক্সটেনশন আমরা এটার মধ্যে ইউজ করতে পারবো। আমাদের সফটওয়্যারকে অনেক বেশি পাওয়ারফুল করে ফেলতে পারবো, মানে কোড এডিটরকে। অ্যান্ড যেটা বললাম প্রথমেই, সেটা এটা গিট সাপোর্ট দেয়, এবং এখানে ডিবাগিং টুল রয়েছে, এবং অনেক ইন্টেলিজেন্ট এটা। ওকে। দেন হচ্ছে এটা সাপোর্টেড ল্যাঙ্গুয়েজ অ্যান্ড প্ল্যাটফর্মস, এই অপশনটা আমাদের রয়েছে আমাদের সিলেবাসে। তো এটা কি কি ল্যাঙ্গুয়েজ কি সাপোর্ট করে এবং এটার প্ল্যাটফর্ম নিয়ে আমরা আলোচনা করব এখন। তো এটা জাভাস্ক্রিপ্ট, পাইথন, সি, সি শার্প, সি প্লাস প্লাস, এইচটিএমএল, সিএস, জেসন, দেন এই ধরনের সব ধরনের ল্যাঙ্গুয়েজ অলমোস্ট এটা সাপোর্ট করে। ঠিক আছে। আমাদের এই কোড এডিটরটা অলমোস্ট সব ধরনের ল্যাঙ্গুয়েজকেই কি করে, সাপোর্ট করে। ইভেন টিএক্সটি ফাইলও সাপোর্ট করে, এবং এটা সুন্দরভাবে হ্যান্ডেল করা যায়। ওকে। দেন প্ল্যাটফর্মস নিয়ে যদি চিন্তা করি, এটা উইন্ডোজ, ম্যাক ওএস, লিনাক্স সব কিছুতেই চালানো যাবে, যেটা আমরা অলরেডি জানি। অ্যান্ড আমরা যদি দেখতে যাই যে এটা ল্যাঙ্গুয়েজ যে সাপোর্ট করে সেটার এক্সাম্পল, এখানে আমি কোডে আসলাম। এই যে একদম নিচের অংশে এখানে আমরা এইচটিএমএল লেখা দেখতে পাচ্ছি। ঠিক আছে। এখানে ক্লিক করলে আমরা দেখতে পাবো এই যে এই ধরনের কত ধরনের ল্যাঙ্গুয়েজ সে সাপোর্ট করতেছে। ঠিক আছে। অনেক অনেক ল্যাঙ্গুয়েজ, তো অলমোস্ট সব ধরনের ল্যাঙ্গুয়েজই ও সাপোর্ট করে। সো এই জন্যই আসলে ডেভেলপারদের কাছে এটা আরো বেশি পপুলার। একটা সফটওয়্যার দিয়ে সে সব ধরনের নলেজকেই কাজে লাগাতে পারবে, কোড এডিটর হিসেবে ইউজ করতে পারবে, হ্যাসেল কম আর কি। দেন কিভাবে ইনস্টল করতে হয় সেটা আমি আপনাদের আগেই দেখিয়েছি। সো সো এটা নিয়ে আর কথা বাড়াচ্ছি না। দেন আমরা ওপেনিং অ্যান্ড ক্রিয়েটিং প্রজেক্টস অ্যান্ড ফোল্ডার। তো ওপেন কিভাবে করতে হয় সেটা তো আপনাদের অলরেডি দেখিয়েছি। এখন আপনারা চাইলে বিভিন্ন একটা ওয়ার্ক স্পেস তৈরি করে আহ, কাজ করতে পারবেন। সাপোজ আমি এখানে তো এটা অ্যাড করেছি ওই আমাদের দেখানোর যে সিস্টেম আপনাদের দেখিয়েছি যেটা, সেভাবে গিট ব্যাশ ইউজ করে। তো এভাবে না করে, মানে এইভাবে তো এখানে একটা, এটা হচ্ছে আমাদের প্রজেক্ট। ঠিক আছে। এখানে আমরা ওয়ার্ক স্পেসে একটা ওয়ার্ক স্পেস অ্যাড করতে পারি। এটা আমাদের প্রজেক্ট এন্ড এটাই আমাদের ওয়ার্ক স্পেস। কিন্তু আমরা এখানে চাইলে আরো ফোল্ডার অ্যাড করতে পারি। আমি সাপোজ এখানে 49 ক্লাস যেমন অ্যাড করেছি, আমি সাপোজ এখানে চাচ্ছি আরেকটা ফোল্ডার অ্যাড করতে, সেটা হচ্ছে 50তম ক্লাসের। ঠিক আছে। তো এজন্য আমাকে যেটা করতে হবে, 50তম ক্লাস আগে তৈরি করতে হবে, তাই না? 50তম ক্লাস আগে আমাকে তৈরি করতে হবে, অথবা আচ্ছা 50তম ক্লাস তৈরি করি, যেটা দেখাতে চাচ্ছি সেটা দেখাতে হলে এটাই করতে হবে। আচ্ছা 50তম ক্লাস তৈরি করেছি। এখন এই জিনিসটাকে, মানে এই ফোল্ডারটাকে আমি এইখানে অ্যাড করব। ঠিক আছে। তো অ্যাড করতে হলে আমাকে প্রথমে যাইতে হবে নিউ ফাইল। নিউ ফাইলে যাওয়ার পরে আমি
এখানে টাইপ করতে পারবো। সেটা হচ্ছে কি, আচ্ছা আমার যে ফোল্ডারটা রয়েছে আবার একটু দেখি, এখানে বড় হাতের সিটা, তাই না? ফাইল নেম এইভাবে না, নিউ ফাইল না, আমি তো নিউ ফোল্ডার তৈরি করব। ফোল্ডার দিতে হলে ওপেন এ ফোল্ডার আর ওপেন ওয়ার্ক স্পেস ফ্রম ফাইল। তো আমি হচ্ছে অ্যাড ফোল্ডার টু ওয়ার্ক স্পেস করতে চাচ্ছি, ঠিক আছে? যেহেতু আমার এখানে একটা ফোল্ডার অলরেডি রয়েছে, আমি এখানে করব কি, অ্যাড ফোল্ডার টু ওয়ার্ক স্পেসে গিয়ে আমি ক্লাস 15টা অ্যাড করে নেব। ক্লাস 15টা এখানে অ্যাড করে নিলাম। তো আমি এখন দেখতে পাচ্ছি এইটা আমার একটা ওয়ার্ক স্পেসে আমার হচ্ছে দুইটা প্রজেক্ট অ্যাড করা আছে, বা দুইটা ফোল্ডার অ্যাড করা আছে। আমি বিভিন্ন জায়গা থেকে ফোল্ডার অ্যাড করতে পারবো, এটা কোনো সমস্যা না। আমি যদি এটা রিনেম করতে চাই সেটাও করতে পারবো। এই যে আমার ওয়ার্ক স্পেসটা আর কোনো নেম নেই, ঠিক আছে? ওকে, এটা তো আমাদের এসেছে কিসের থেকে? ওকে, তো যাই হোক, আমি এখানে ওয়ার্ক স্পেসে নতুন একটা ফোল্ডার এড করতে বললাম, তাই না? এটাই আসলে এখানে আলোচ্য বিষয় ছিল। কিভাবে একটা প্রজেক্টে ফোল্ডার এড করতে পারি বা প্রজেক্ট রান করতে পারি, এটাই হচ্ছে বিষয়। তো গ্রুপ অফ প্রজেক্ট ফোল্ডার, ঠিক আছে, এড করলাম। নেক্সট টপিকে চলে যাই আমি, অ্যাক্টিভিটি বার, ঠিক আছে? তো লোকেটেড অন দা ফার লেফট, অ্যান্ড আইকনস গুলো হচ্ছে এক্সপ্লোরার, সার্চ, এগুলা, ঠিক আছে? তো এগুলা আমি লেফটের দিকে যদি দেখি আমার কোড এডিটরের, এই যে সার্চ, সার্চ এন্ড রিপ্লেস, আমি হচ্ছে দুইটাকে সাইড বাই সাইড রাখি, তাহলে আমার বোঝাতে একটু সুবিধা হবে। সার্চ, সোর্স কন্ট্রোল, ঠিক আছে, গিট, ডিবাগ, এক্সটেনশন ইত্যাদি বিষয়গুলো আমরা এখান থেকে দেখতে পারবো। এই যে এটা হচ্ছে এক্সটেনশন, ঠিক আছে? এখানে হচ্ছে সার্চ এন্ড রিপ্লেস করতে পারবো যে কোনো কিছু। আচ্ছা, একটা কিছু রিপ্লেস করে যদি আমরা দেখি, আমাদের কোডে সাপোজ প্রথমে HTML একটা ফাইল তৈরি করি। ওকে, আমরা H1 ট্যাগ নিলাম কিছু, এখন অনেকগুলো H1 ট্যাগ নিয়েছি, ঠিক আছে? এখন এইখানে কিছু ডেমি টেক্সট অ্যাড করে দিব আমি। লরেন 5 ওয়ার্ড প্রত্যেকটার মধ্যে অ্যাড করে দিলাম। এখন আমি যেটা চাচ্ছি, এই যে H1 ট্যাগ গুলোকে চেঞ্জ করে H2 ট্যাগ করে দিব, ঠিক আছে? তো ও H1 খুঁজবে, H1 খুঁজে সে যে H1 পাবে সেটাকে H2 করে দিবে। কারণ আমি যদি এটার মধ্যে ক্লিক করি, মানে হোভার করি, রিপ্লেস অল লেখা আসতেছে, ঠিক আছে? রিপ্লেস অল করার সাথে সাথে আমাকে দেখাচ্ছে যে আসলে এটা করলে, মানে এই অপারেশনটা যদি আমি রান করি, ও কি করবে আসলে? ও 14টা জায়গায় চেঞ্জ করবে। আমি এখানে যেহেতু 7টা H1 ট্যাগ অ্যাড করেছি, দ্যাট মিনস এখানে 14টা H1 রয়েছে। সো ওপেনিং এবং ক্লোজিং ট্যাগ মিলে হচ্ছে 14টাই হয়। তো রিপ্লেস করার সাথে সাথে সবগুলো রিপ্লেস হয়ে যাচ্ছে। তো এটার কাজ হচ্ছে এটা, ঠিক আছে? এক্সপ্লোরারের কাজ কি আমরা সবাই জানি, এখানে আমাদের ওয়ার্ক স্পেসটা থাকে এবং আউটলাইন থাকে। যে এখানে আউটলাইনটা আমরা দেখতে পাবো, আউটলাইন থাকে, দেন হচ্ছে টাইম লাইন থাকে, কখন কোনটা সেভ করা হয়েছে সেটা আমরা এখান থেকে দেখতে পারি।
ঠিক আছে, দেন হচ্ছে সার্চ এন্ড রিপ্লেস। ওকে, দেন এইখান থেকে আমি সোর্স কন্ট্রোল করতে পারি, আর এইখান থেকে আমি এক্সটেনশন ইনস্টল করতে পারি এবং আনইনস্টলও করতে পারি। ঠিক আছে, এই যে এখানে যেটা যেটা ইনস্টল রয়েছে সেটা আমি আনইনস্টলও করে দিতে পারবো চাইলে। ওকে, সেটা এই সাইডে রাখি। আমি এখানে দেখতে পাচ্ছি, এখানে অ্যাকাউন্টসে আমরা সাইন ইন করতে পারবো। আমাদের গিটহাবেও হচ্ছে এখানে দেখতে পাচ্ছি লগ ইন করা রয়েছে। আমরা গিটহাবে এভাবে লগ ইন করে নিব এখান থেকে এসে। দেন আমাদের আদার্স জিনিসগুলো আছে যেটা আমরা কাজ করে করে দেখবো, গিটহাবের কাজ প্লাস হচ্ছে অন্য কাজ। তো এখানে অ্যাকাউন্টস ডিটেলস গুলো রয়েছে, আর এইখানে সিটিংস টাইপের যত ধরনের বিষয় রয়েছে সেগুলো আছে। তো এখানে অ্যাক্টিভিটি বারে আমি দেখতে পেলাম এই যে এই সাইটটা হচ্ছে অ্যাক্টিভিটি বার। ঠিক আছে, দেন সাইড বার। সাইড বার হচ্ছে আপনার যেখানে প্রজেক্ট ফাইলগুলো রয়েছে। ওকে, এটা আমাদের মেনু বার। মেনু বারের এখানে আমি ফাইল রিলেটেড যত জিনিস আছে সেগুলো দেখতে পাবো, এডিট রিলেটেড যত জিনিস আছে, সিলেকশন রিলেটেড যত জিনিস আছে, ভিউ করতে পারবো অনেক কিছু। আমার আমার অনেক ধরনের জিনিস আছে যেগুলো আমাদের নর্মাল প্রোগ্রামিং এর জন্য দরকার হবে না, যেমন ডিবাগ কনসোল করার প্রয়োজন হবে না, কিন্তু টার্মিনাল আমরা ইউজ করেছি এর আগে। এখানে আমরা সরাসরি টার্মিনাল ইউজ করতে পারি। ঠিক আছে, তো টার্মিনাল কোনটা ইউজ করব এখান থেকে আমি সিলেক্টও করে দিতে পারবো। সাপোজ আমি নতুন একটা টার্মিনালও অ্যাড করতে পারবো এখানে। ঠিক আছে, এই যে টার্মিনালের বিভিন্ন, এখানে গিট ব্যাশ আছে ডিফল্ট আমার এখানে সেট করা, কমান্ড প্রম্পট, জাভাস্ক্রিপ্ট, ডিবাগিং টার্মিনাল, পাওয়ার শেল। ঠিক আছে, দেন স্প্লিট টার্মিনাল করতে পারবো, এখানে স্প্লিট হয়ে যাবে টার্মিনাল গুলো আর কি, বিভিন্ন ভাগে শো হবে। দেন এই যে এইখানে এইখানে হচ্ছে আমি লেআউট গুলো চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, আমাদের মেনু বারটা কোন দিকে থাকবে, ভিজিবল হবে কিনা। আমি যদি এরকম দেই, আমার যে মেনু বারটা রয়েছে এটা ইনভিজিবল হয়ে গেল। ঠিক আছে, আর অ্যাক্টিভিটি বারটা আমি যদি অফ করে দেই, এই যে অ্যাক্টিভিটি বারটা অফ হয়ে গেল। ঠিক আছে, তো এটা যেটা বলছিলাম এটা হচ্ছে অ্যাক্টিভিটি বার আমাদের। আর সাইড বার, এই অ্যাক্টিভিটি বার যেটা রয়েছে এখানে তো সব ধরনের অ্যাক্টিভিটি আমরা দেখতে পাই, তাই না? এই যে এখানে অ্যাক্টিভিটি মূলত এই যে এই অ্যাক্টিভিটি বারে আমরা সব ধরনের চেঞ্জেস গুলা বা অ্যাক্টিভিটি গুলা দেখতে পাই। তো এটাকে আমরা সাইড বারও বলি। তো এই সাইড বারের মধ্যে কি কি থাকে সেগুলো আমি অলরেডি দেখিয়েছি। রিপিট হয়েছে, অনেক ধরনের জিনিস রাখার প্রয়োজন ছিল না এখানে। যাই হোক, এডিটর গ্রুপ। তো এখানে হচ্ছে এই যে এডিটর গ্রুপটাই যে এই সাইডে আমরা দেখতে পাবো, মেইন এরিয়া হোয়ার ফাইলস ওপেন, সাপোর্টস মাল্টিপল ট্যাবস, স্প্লিট ভিউজ ইত্যাদি। তো এগুলা ইনসার্ট করা হয় নাই। যাই হোক, র্যান্ডমলি দেখালেই চলে, তাও আমি যেহেতু এখানে আম, বিভিন্ন অপশন অ্যাড করেছি যাতে কোনোটা ছুটে না যায়। তো স্ট্যাটাস বার হচ্ছে এই যে নিচের এই অংশগুলোকে বলে, একদম বোটমে যে এখানে দেখতে পাচ্ছি, বোটম বার শোয়িং গিট ব্রাঞ্চ, ইরর ওয়ার্নিং। এখানে এই যে এখানে যত ধরনের ইরর আছে, ওয়ার্নিং আছে, এই যে এখানেও আছে। ইরর গুলা, ওয়ার্নিং গুলা সব এখানে দেখাবে। তো যাই হোক, ল্যাঙ্গুয়েজ মুড কি কি রয়েছে এগুলা সবই এখানে দেখা যাবে।
আমি এটা যদি একটু বিগ স্ক্রিন করি, আমরা এখানে দেখতে পাবো এখানে কয়টা লাইন আছে, কয়টা কলাম আছে, স্পেস কতটা, মানে ইনডেন্টেশন স্পেস এটা হচ্ছে দেখতে পাচ্ছি যে সিলেক্ট ইনডেন্টেশন, হোভার করলে দেখতে পাচ্ছি, তাই না? আচ্ছা, কথা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা আর শুনতে পাচ্ছেন কিনা সব, একটু মাঝে মাঝে আওয়াজ দিয়েন। আছেন? হ্যালো? আপনার মাইক্রোফোনটা অফ, যদি কথা বলেন না শুনতে পাচ্ছি না। হ্যাঁ, একটা নেট কানেকশন কথা শোনা যায়। আচ্ছা, যাই হোক, কথা বুঝে যাচ্ছে না কিন্তু বুঝতে পারছি যে হ্যাঁ, আমার কথা শোনা যাচ্ছে, রাইট? হ্যাঁ, আচ্ছা। এখন শোনা যায়। ওকে, জুমেও দেখা যায় অনেক কিছু চেঞ্জ হয়েছে। ওকে, আমরা হচ্ছে নেক্সটে যাই। এখানে আমরা ল্যাঙ্গুয়েজ, মুড টুড এগুলা সবই দেখলাম, এগুলা স্ট্যাটাস বার। হচ্ছে আমরা এবার কমান্ড গুলো দেখে নেই, ঠিক আছে? তো স্ট্যাটাস বার কোনটা আমরা তো বুঝছি, এই যে নিচের এটা হচ্ছে স্ট্যাটাস বার, এখানে সব কিছু আছে। আর এই যে ইনডেন্টেশনের যে ব্যাপারটা বলছিলাম, তো ইনডেন্টেশন এখানে টু সেট করা আছে। আমি টু সেট করা মানে কি, টু সেট করা মানে হচ্ছে আমি যখন ট্যাব চাপবো তখন দুইটা স্পেস এখানে চলে আসবে। আর এটা যদি আমি সাপোজ বাড়িয়ে দেই, ইনডেন্টেশন স্পেসকে যদি আমি বাড়িয়ে 8 করে দেই, তো সে এখানে, আমি সাপোজ ট্যাব চাপলাম, ব্যাপার কি? না না না, এটা না, আমি হচ্ছে ইউজিং ট্যাব দিব এবং 8 দিব। এবার ট্যাব চাপবো, এবার ট্যাব চাপলে দেখতে পাচ্ছি এই 8টা স্পেস এসে যাচ্ছে। এই যে ট্যাব চাপছি, ট্যাব চাপছি, ওকে, এখানে সামথিং হচ্ছে যেটা হচ্ছে আমার সঠিকভাবে কাজ করছে না। প্রথমবারের টু হচ্ছে, দেন এইট হচ্ছে, ঠিক আছে? এখানে 8টা স্পেস আছে আর কি। 8টার প্রথমে হচ্ছে দুইবার ট্যাব হচ্ছে, স্পেস দিলে কি হয়, স্পেস দিলে একটা করে লিখতে হচ্ছে। ওকে, এখানে ট্যাব সাইজটা হবে, আমি ডিফল্ট টু যেটা আছে এটাতেই ফেরত যাচ্ছি। এখানে ট্যাব সাইজটা আমরা ইন্ডিকেট করে দিতে পারবো সব সময় ইউজিং ট্যাব সাইজ। ওকে, এটা ঠিক আছে তাহলে। আমি স্পেসটাও যেটা চেঞ্জ করলাম, এটা ওয়ানে নিয়ে যাচ্ছি, কারণ আমি তো অবশ্যই চাইবো স্পেস দিলে একটা করে স্পেস হোক, ট্যাব দিলে দুইটা করে হোক। ট্যাব দিলেও কি একটা করে হচ্ছে ওখানে? না, দুইটা করে হচ্ছে। ওকে, যাই হোক, এখানে ইন্ডেন্টেশনটা আমি চেঞ্জ করতে পারবো। এটা হচ্ছে টুতে নিয়ে গেলাম। ওকে, এখন আমরা আমাদের এনকোডিং সিস্টেমটা কি রাখবো? UTF-8 আছে, এখানে হচ্ছে আমরা চেঞ্জ করে দিতে পারবো এটাকে। তো এই ধরনের যা যা আছে, যেমন এখানে সে অটো ডিটেক্ট করছে এটা HTML, তো আমি যদি বলি না এটা HTML না, এটা হচ্ছে C++, সে এটাকে C++ হিসেবেই ধরে নেবে, ঠিক আছে? যদিও এটা C++ না, কিন্তু আমি এটা অটোই করে দিব, এই যে অটো ডিটেক্ট, তো এটা অটো ডিটেক্ট করে HTML এ চলে আসলো, ঠিক আছে? আর এটা তো আমরা জানি এটা কি, এটা হচ্ছে কোপাইলট। এই কোপাইলট যদি আপনাদের বাই ডিফল্ট না থাকে তাহলে এখানে অ্যাপস এর মাধ্যমে ইনস্টল করতে হবে, যেগুলো আমি পরবর্তীতে দেখাবো। আর গো লাইভ, এইটা এসেছে আরেকটা প্লাগইন থেকে।
এটার কাজও দেখাবো। এটাও এসেছে আরেকটা প্লাগইন থেকে, মানে অ্যাপস থেকে। এই যে এইখান থেকে আমরা বিভিন্ন অ্যাপস, যেটাকে বলছি সেটা আসলে এক্সটেনশন, এই এক্সটেনশন থেকে আসতেছে। তো এই এক্সটেনশন গুলো আমি ইনস্টল করে দেখাবো, সমস্যা নাই। আর এখানে আমাদের নোটিফিকেশন গুলো চলে আসবে। ওকে, এখানে আমরা লে আউট গুলো সেট করতে পারবো। আমরা সাপোজ এখানে চাচ্ছি, আমি এখানে এই যে এভাবে দিলে আমি সুন্দর এখানে লেআউটটা চলে আসতেছে। আর এইখানে দিলে এইভাবে এটা আসতেছে, মানে যেটা যেখানে সেট করা আছে সেটা বাই ডিফল্ট আকারে আসতেছে। আবার এইভাবে দিলে আহ যেমন দিব তেমনই আসবে আর কি। ঠিক আছে, যেমন এর কোনটা সেন্টারে আছে কোনটা লেফটে আছে, এটা বাই ডিফল্ট আকারে সেট করা আছে। আমরা চাইলে এটা কাস্টমাইজ করতে পারবো আর কি। তো আমি সাপোজ এই যে এটার নিচে বা হচ্ছে এই সাইডে সিএসএস রাখতে চাচ্ছি, তখন আমাকে কি করতে হবে? আচ্ছা, 50তম ক্লাসটা আমি রিমুভ করে দিচ্ছি। রিমুভ করতে হবে কি দিয়ে? যে রিমুভ ফোল্ডার ফ্রম ওয়ার্ক স্পেস, ফোল্ডার রিমুভ করে দিলাম। ওকে, এখন আমরা হচ্ছে যেটা করব, এটা রাইট বাটনে যদি ক্লিক করি, এইখানে স্প্লিট আপ, স্প্লিট ডাউন, স্প্লিট লেফট বা স্প্লিট রাইট, আমি যেহেতু রাইট সাইডে করতে চাচ্ছি এভাবে স্প্লিট করতে পারবো আমি। ঠিক আছে, এখন আমি সাপোজ এখানে একটা ফোল্ডার তৈরি করব, সিএসএস, এবং এখানে ফাইল নেব ফাইল ডট সিএসএস। ওকে, এবার আমি সিএসএসটা এখানে করলাম, এইচটিএমএলটা সাপোজ এখানে করলাম। করলে আমার হচ্ছে ইজিলি আমার কোড গুলো আমি হ্যান্ডেল করতে পারছি আর কি। এখন আমি এটার আর কি ডান পাশে রেখেছি, আমি ডান পাশে সাপোজ রাখতে চাচ্ছি না, আমি স্প্লিট করতে চাচ্ছি ডাউনে। ঠিক আছে, আমি সাপোজ ডান পাশেও একটা চাচ্ছি, এই যে ডান পাশেও চলে আসবো। এই হচ্ছে বিষয়, আমরা যেভাবে চাইবো আমরা এটা বিভিন্ন ভাগে ভাগ করে আমি কোডগুলো লিখতে পারবো। এই হচ্ছে বিষয়। আচ্ছা, আমি এটা নর্মালি এটা কেটে দিলে স্প্লিট হওয়া অপশন গুলো চলে যাবে। বা আমি যদি এখানে সিম্পলি একটা ক্লিক করি, এখানে স্প্লিট হয়ে যাবে। আমি যদি এখানে ক্লিক করি, এখানে শো প্রিভিউ এডিটর, এটা আনমার্ক করে দিলে প্রিভিউটা চলে যাবে আর কি। তো যেমন আছে তেমনই থাক, আমি এখানে যত খুশি স্প্লিট করতে পারবো আর কি। এটা হচ্ছে মানে শর্টকাট একটা রেখে দিয়েছে তারা। যাই হোক, আমরা বুঝলাম যে আসলে কিভাবে স্প্লিট গুলো বা এই অংশটা কিভাবে কাজ করে এবং নিচের অংশটাও কিভাবে কাজ করে দেখতে পেলাম আমরা। অলমোস্ট স্ক্রিনে যা রয়েছে, আর এই যে এই আইকনটা যেটা দেখতে পাচ্ছি, আর সেটা হচ্ছে আমাদের কোপাইলটের আইকন। এখানে ক্লিক করলে আমরা কোপাইলট রিলেটেড যত ফাংশনালিটি রয়েছে সেগুলো দেখতে পাবো। ঠিক আছে, ওকে, এই যে এইখানে যা যা অপশন রয়েছে সবগুলো সম্পর্কে আমরা আস্তে আস্তে আরো পরিচিত হয়ে যাব। এবার আমরা কমান্ড প্লেট সম্পর্কে একটু জানি। আমরা উইন্ডোজ যেহেতু চালাচ্ছি, উইন্ডোজের কমান্ড প্লেট হচ্ছে এটা। আর নর্মালি ম্যাকের জন্য হচ্ছে এটা। ওকে, লিনাক্সের জন্য সেম। আমরা কন্ট্রোল শিফট পি যদি চাপি, আচ্ছা, তাহলে কি হবে? কন্ট্রোল শিফট পি যদি চাপি, আমাদের কমান্ড প্লেট চলে এসেছে। ঠিক আছে, আবার আমি যদি কন্ট্রোল পি চাপি, তখনও এরকম আসবে। এখন দুইটা দুই জিনিস, কন্ট্রোল পি কি জিনিস এবং কন্ট্রোল শিফট পি কি জিনিস, আমরা হচ্ছে ডিফারেন্সটা এখন দেখবো। আমরা যখন কন্ট্রোল পি চাপবো, আমরা হচ্ছে এইখানে আমাদের যে প্রজেক্টটা রান অবস্থায় রয়েছে সেখানে কি কি ফাইল আমরা এখানে রান করতে চাই সেগুলো দেখবো, মানে সেই ফাইলগুলো দেখাবো। তো ফাইলগুলোর মধ্যে আমি সাপোজ সিস্টেম, যে এটাকে এভাবে ওপেন করতে পারছি, আমি সুন্দর কন্ট্রোল পি চেপে যত ধরনের ফাইল ওপেন করার মতো বা কাজ করার মতো রয়েছে
সেগুলো এখানে দেখতে পাবো। আমি সাপোজ স্টাইল এখানে লিখলে স্টাইল চলে এসেছি। যখন আমার অনেক অনেক ফাইল থাকবে এভাবে আমি সহজে না খুঁজে হ্যান্ডেল করতে পারবো। ঠিক আছে, এটা কন্ট্রোল পি। আর কন্ট্রোল শিফট পি দেই যদি, সেখানে আমার বিভিন্ন ধরনের সাপোজ যে এক্সটেনশন গুলো রয়েছে, এক্সটেনশনের বিভিন্ন প্রিফারেন্স রয়েছে, সেটিংস রয়েছে। সাপোজ আমি প্রিটিয়ার নামক একটা এক্সটেনশন ইউজ করছি, যে নিচে প্রিটিয়ার লেখা দেখা যাচ্ছে। তো এই প্রিটিয়ারটা আমি যদি এখানে জাস্ট ক্লিক করি, এটার যা ফাংশনালিটি রয়েছে সেই ফাংশনালিটি গুলো সম্পর্কে আমরা দেখতে পাবো। আচ্ছা, আমি আবার দিচ্ছি। এই যে প্রিটিয়ার কোথায়, আচ্ছা আমি দেখি। এই যে প্রিটিয়ার, আমি এখানে সিটিংস যেটা রয়েছে, এখানে ক্লিক করলেও এটার সিটিংস গুলো চেঞ্জ করা যাবে, যদি আর কি কোনো সিটিংস থাকে আর কি। ঠিক আছে, তো আমার প্রিটিয়ার কোডের জন্য আসলে তেমন কোনো সেটিংস বা কিছুর প্রয়োজন নাই, তাই তারা এখানে রাখে নাই। কিন্তু আমরা কন্ট্রোল শিফট পি দিয়ে এখানে বিভিন্ন ধরনের জিনিস আছে, এগুলা হ্যান্ডেল করতে পারবো। ঠিক আছে, তো আমি সাপোজ এনে দিলাম প্রিফারেন্স কালার থিম, আমার কালার থিমটা কি চাই, এখানে ক্লিক করলে আমরা দেখতে পাবো এখানে কি কি থিম রয়েছে আমার কম্পিউটারে বা এই কোড এডিটরে, সেগুলো দেখতে পাচ্ছি। এখানে যদি আমি ওই যে নাইট ওলফ ব্ল্যাক আছে, আমি সাপোজ এটা না দিয়ে অন্য একটা দেই, এই যে এটা দিয়ে দিচ্ছি সাপোজ নাইট ওল লাইট। ঠিক আছে, আমার কোড এডিটরটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। তো আমি যে কালার থিম রয়েছে এখানে গিয়ে আবার আগেরটাই ফেরত আসতে চাচ্ছি, তখন এই যে নাইট ওলস ব্ল্যাক যেটা সেটা এনাবল ছিল, সেটাতে ফেরত আসলাম। ঠিক আছে, এটা হচ্ছে কালার থিম বা হচ্ছে সব ধরনের সিটিংস গুলাই আমরা অলমোস্ট এখানে পেয়ে যাব। ঠিক আছে, তো এটা একটা কমান্ড আমাদের, মানে সব ধরনের কমান্ড গুলো বা সেটিংস গুলো আমরা কুইকলি অ্যাক্সেস করতে চাইলে এভাবে যাইতে পারি আর কি। ওকে, এখন এক্সাম্পল টাইপ ফরম্যাট ডকুমেন্ট। ঠিক আছে, তো এইটা আমরা টাইপ করব। তো এটা আমরা টাইপ করে দেখবো যে কি আসে। এখানে জাস্ট একটা এক্সাম্পল রাখা হয়েছে, দুঃখিত। এখানে কন্ট্রোল শিফট পি চাপলাম, কন্ট্রোল শিফট পি চাপার পরে এখানে কি লিখছে, লেখাটা কি ছিল, আমি কপি করেও নিয়ে আসা যায়, যে ফরম্যাট ডকুমেন্ট। আচ্ছা, এখানে টাইপই করি আমরা, কন্ট্রোল শিফট পি, দেন হচ্ছে ফরম্যাট, এই যে ফরম্যাট ডকুমেন্ট রিলেটেড যতগুলো রয়েছে সবগুলো চলে এসেছে। তো আমি ফরম্যাট ডকুমেন্টে ক্লিক করলাম, ক্লিক করলে এইখানে হচ্ছে ফরম্যাট হয়ে যাবে আর কি। আমি সাপোজ এইখানে আসি, এইখানে আসার পরে মানে আমি ফরম্যাট ডকুমেন্টে ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে এটা ফরম্যাট হয়ে যাবে। আমি এটা সব সেটিংস করে আবার ফরম্যাট ডকুমেন্টে দেই, কি হলো, এই তো এক করলে মনে হয় এখানে ক্লিক করি, এটা ফরম্যাট হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, এটার আলাদা ধরনের এক কাজ রয়েছে। ফরম্যাট ডকুমেন্ট করার জন্য এটা ইউজ করা হয়, নানান ধরনের ফাংশনালিটি রয়েছে, একটা একটা করে চেক করবেন, সমস্যা নাই। আমরা নেক্সটে চলে যাই। নেক্সটে হচ্ছে কাস্টমাইজিং থিম অ্যান্ড আইকনস। তো থিম কাস্টমাইজ করার জন্য কি করতে হবে সেটা তো আমরা দেখেছি অলমোস্ট। আমি হচ্ছে এখন দেখতে পাচ্ছি এখানে কি 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 রয়েছে। কাস্টমাইজ করতে হলে এক্সটেনশনে যাইতে হবে, যাওয়ার পরে সার্চ থিম এন্ড আইকন প্যাক, সেখানে এক্সটেনশনসে যাওয়ার পরে এটা সার্চ করব। তো এক্সটেনশন গুলোতে আমরা শর্টকাট ওয়েতেও যাইতে পারি, আবার ম্যানুয়ালিও যাইতে পারি। ঠিক আছে, তো আমরা শর্টকাট ওয়ে যদি ইউজ করি কন্ট্রোল শিফট এক্স, আমি যদি এখানে কন্ট্রোল শিফট এক্স চাপি, এখানে সব ধরনের এক্সটেনশনে যে চলে আসছি আমরা।
ঠিক আছে। তো আমরা বললাম এই যে ম্যানুয়ালিও এখান থেকে যাইতে পারি, আবার এখানে এই যে হোভার করলে দেখতে পাচ্ছি কন্ট্রোল শিফট এক্স চাপলেও এখানে অটো চলে আসবো। এখানে এবার আমরা সার্চ করতে পারি থিম। থিম লিখে সার্চ করলেও যত ধরনের থিম থাকবে এখানে চলে আসবে। ঠিক আছে। তো আমরা যেটা খুশি এখানে থিম ইনস্টল করতে পারবো। এখানে শত শত হাজার হাজার থিমস রয়েছে, এই থিমস গুলো আমরা ইনস্টল করতে পারবো। তো এই থিমের জন্য মানে আমি যেগুলো আসলে ইনস্টল করেছি, এর মধ্যে নাইট ওলফ আছে অ্যান্ড নাইট অউল আছে, এই দুইটাই মনে হয় আমি ইনস্টল করেছি। এখানে দেখতে পাবো এই যে এটা আমার ইনস্টল করা আছে, এবং নাইট ওলফ এটাও আমার ইনস্টল করা আছে। ঠিক আছে। দেন আমি যদি থিম যাই, এই থিমে ক্লিক করি, এটা হচ্ছে সম্ভবত ডিফল্ট থিম। আমি হয়তো এটা আনইনস্টল করে দিয়েছি অথবা ডিফারেন্ট কিছু হবে। যাই হোক, এটা একটা থিম, এটা একটা থিম, এই ধরনের অনেকগুলা থিম আমরা এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে। এই যে ড্রাকুলা অনেক পপুলার একটা থিম, অনেক মানুষ এটা ইউজ করে, অনেক মানুষ। ঠিক আছে, আমরা এখানে দেখতে পাচ্ছি 9.3 মিলিয়ন এটার ইউজ। অ্যান্ড গিট হাব থিম রয়েছে, এটাও অনেক বেশি ইউজ হয় আমরা দেখতে পাচ্ছি। প্রায় 17 মিলিয়ন। ঠিক আছে, 17 মিলিয়ন মানুষ এটা ইউজ করে। যাই হোক, এইখানে আমি ইনফরমেশন দেখতে পাচ্ছি না কারণ এগুলো আমি আর অলরেডি ইনস্টল করা রয়েছে। ওকে। তো আমি থিমের কাস্টমাইজেশনের ব্যাপারটা কিন্তু অলমোস্ট দেখিয়েছি কিভাবে থিম চেঞ্জ করতে পারি আমরা। ঠিক আছে। এবার ইনস্টল কিভাবে করব এবং অ্যাপ্লাই কিভাবে করব, তাই না? একটা থিম তাহলে আমি ইনস্টল করি। ড্রাকুলা যেহেতু অনেক পপুলার একটা থিম, এটা আমরা ইনস্টল করতে পারি। ড্রাকুলা, হ্যাঁ আমি এটাকে ট্রাস্ট করছি এবং এটা ইনস্টল করছি। এবার আমি ড্রাকুলা থিম যেটা রয়েছে, থিম, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলেই আমার ড্রাকুলা থিমটা কি এখানে ইনস্টল হয়ে গেছে এবং অ্যাক্টিভ হয়ে গেছে। ঠিক আছে। আমি এইখান থেকেও চেঞ্জ করতে পারবো। এই যে ড্রাকুলা যদি আমি এখান থেকে আনইনস্টল করতে চাই, আনইনস্টল করতে পারবো, স্পেসিফিক ভার্সন ইনস্টল করতে পারবো, এটাকে ডিসেবল করে দিতে পারবো। ঠিক আছে। ওয়ার্ক স্পেসে, বিভিন্ন ওয়ার্ক স্পেসে বিভিন্ন ধরনের থিম আমি অ্যাপ্লাই করতে পারবো। ঠিক আছে, যে অ্যাড টু ওয়ার্ক স্পেস এভাবে দেওয়া যাবে। তো আমি এটাকে যদি আনইনস্টল করতে চাই, যে এইভাবে আনইনস্টল করে দেব। অ্যান্ড আমি সাপোজ যে থিমগুলো ইনস্টল করেছি, নাইট ওলফ, এখানে আসলাম সাপোজ, আমি সেট কালার থিম এভাবে দিয়ে নাইট ওলফ ব্ল্যাক যদি দিয়ে দেই, এই যে নাইট ওলফ ব্ল্যাক আমার এখানে অ্যাক্টিভ হয়ে গেছে। ঠিক আছে। আমি এইখানে এসে আমার যে ইনস্টলড থিম গুলো রয়েছে সেই থিম গুলোও এখান থেকে কন্ট্রোল করতে পারবো। ঠিক আছে, এখানে যা যা রয়েছে এগুলো হচ্ছে আমার ইনস্টল করা থিম গুলো। ঠিক আছে। আমি জাস্ট সাপোজ দেখতে পাচ্ছি ওই থিমটা, এই যে নাইট ওলফ এবং হচ্ছে নাইট ওল, এই যে সিটিংসে ক্লিক করে আমি সেট কালার থিম এভাবে দিলে এখান থেকে আমি আর অপশন চলে আসবে কোন ভার্সনটা, এই থিমের কোন ভার্সনটা আমি অ্যাপ্লাই করতে চাচ্ছি, ক্লিক করলেই ইনস্টল হয়ে যাবে। ওকে। তো এটা আমরা দেখলাম।